ও স্নেহের 2026 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সঙ্গে ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের হচ্ছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। করিকর সমান বরিশে জলধারা। করিকর শব্দটির অর্থ কি? হাতির সুর। নোঙর যার প্রতীক, গতিহীনতার গতি, নতুনত্বের চিরাচরিত। উত্তর হবে গতিহীনতার। ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশটি নেওয়া হয়েছে মহাকবি কালিদাসের যে রচনা থেকে, অভিজ্ঞান শকুন্তলম। শকুন্তলার পালক পিতার নাম মহর্ষি কর্ণ। কত বছরের পরিশ্রমে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল? 35 বছর। ভাগ্য যেন চাকার মতো ঘোরে, একজন ওপরে ওঠে তো আর একজন তলায় পড়ে, বক্তাকে? উত্তর হবে বাড়ির এক অতিথি। এখানে কোন বাড়ির অতিথির কথা বলা হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটা পঞ্চত্ব পায়। এখানে পঞ্চত্ব শব্দের অর্থ কি? মৃত্যু। পত্রিকা কর্তৃপক্ষের খুশি হয়ে গল্প লেখার জন্য বক্তাকে কত টাকা দক্ষিণা দিয়েছিল? 10। ধ্বনি হলো বর্ণের একক, শব্দের একক, বাক্যের একক, উচ্চারণের একক। দুযুক্ত অবস্থা, দুরবস্থা। দুয়ে দাগে কম বেশি 15 শব্দের নিচের প্রশ্নের উত্তর যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। চারি মেঘে বরিশে মুষলধারে জল। চারি মেঘ কি কি? 4টি মেঘ হচ্ছে সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। বিপাকে ভবনছাড়ি পড়িল রর। কোন বিপাকে পড়ে প্রজারা পালিয়েছিল? মুষলধারায় বৃষ্টিপাতের সঙ্গে ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডব শুরু হওয়ায় আসন্ন বিপদের কথা ভেবে প্রজারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে পালিয়েছিল। নেক্সট, আমার বাণিজ্য দড়ি বাধা পড়ে আছে। কবির বাণিজ্য দড়ি কোথায় কিভাবে বাধা পড়ে আছে? জোয়ার ভাটায় বাধা, তটের কাছে কবির বাণিজ্য দড়ি নোঙরে বাধা পড়ে আছে। ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি কোন নাটকের অংশ? ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের অংশ। জেলে আংটিটা কোথায় পেয়েছিল? জেলে আংটিটা পেয়েছিল রুই মাছের পেটে, যে রুই মাছটাকে সে খণ্ড খণ্ড করে কাটছিল। ওর তো মরবারই দরকার নেই। কার কেন মরবার দরকার নেই? বিপুল সম্পত্তির মালিক ইলিয়াসের কোনো কিছুর অভাব ছিল না বলেই প্রতিবেশীরা বলেছিল যে তার মরবার দরকার নেই। 35 বছর পরিশ্রম করে তারা কতটা সম্পত্তি তৈরি করেছিল? ইলিয়াস ও তার স্ত্রী 35 বছর পরিশ্রম করে 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়ার মালিক হয়েছিল। প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল বলে মাস্টারমশাই বলেছেন? প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল, যে ব্যক্তি অঙ্ক জানে না সেই ব্যক্তির তার বাড়িতে প্রবেশ নিষেধ। লকে পাশিধ্বনি বলে কেন? ল উচ্চারণের সময় জিভের সামনের দিক ওপরের পাটির দন্তমূল স্পর্শ করে এবং জিভের দুপাশ দিয়ে মুখ দিয়ে বাতাস করে, তাই একে পার্শ্বিকধ্বনি বলে। প্লুতস্বর কাকে বলে? কোনো স্বর যখন উচ্চারণের জন্য অতিরিক্ত মাত্রায় দীর্ঘায়িত হয় তখন তাকে প্লুতস্বর বলে, যেমন হরিয়ে। তিনি তাকে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান 3। বিপাকে ভবন ছাড়িয়ে পড়ে দিল রর। রর শব্দের অর্থ কি? কোথাকার প্রজারা কী কারণে বিপাকে পড়েছিল? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া উদ্ধৃত অংশটি বা উদ্ধৃতাংশে উল্লেখিত রস শব্দের অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া। বিপাকের পড়ার কারণ, দেবী চণ্ডীর ইচ্ছানুযায়ী কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি বিপর্যয় ডেকে আনে। আকাশ ঘন মেঘে ঢেকে যায়। ঘন অন্ধকারের প্রজাদের নিজেদের চেহারা পর্যন্ত দেখার উপায় থাকে না। প্রবল বৃষ্টির সঙ্গে মেঘের গভীর গর্জন ও ঝড়ের তাণ্ডবের সেখানকার প্রজারা বিপদের আশঙ্কায় ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যায়। নেক্সট, ততই বিরামহীন এই বিরামহীন দাঁড় টানার মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? অজানার আকর্ষণে মানুষ কোনো দূর গন্তব্যের উদ্দেশ্যে বেরোলে নানা রকমের প্রতিকূলতা কবির পথ আটকে দেয়। জীবন স্তব্ধ হয়ে পড়ে, তটের কিনারায় নোঙর পড়ে যায়। জীবন কখনো বাধাহীন মসৃণ হতে পারে না, কিন্তু এর ফলে চলা যে চিরকালের মতো থেমে যাবে তাও নয়। গতি এবং এগিয়ে চলার প্রতি মানুষের রয়েছে চিরকালের আকর্ষণ, তাই তার দিকে তাকিয়ে দিক নিশানা যেমন চলতেই থাকে, ঠিক সেরকম দাঁড় টানাও অব্যাহত থাকে। চারিদিকে কম বেশি 60টি শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্নের মান 3। ইলিয়াসের তখন খুব বোলবোলাও বলতে কী বোঝানো হচ্ছে? এর ফলে কি হয়েছিল? লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পে ব্যবহৃত উদ্ধৃতাংশে বোলবোলাও শব্দের অর্থ হলো নামডাক বা খ্যাতি। দীর্ঘ 35 বছরের কঠোর পরিশ্রমে ইলিয়াস প্রচুর সম্পত্তির মালিক হয়ে ওঠে এবং তার খ্যাতি ও প্রতিপত্তি চারপাশে
ছড়িয়ে পড়ে, ফলে প্রতিবেশীরা সকলেই তাকে ঈর্ষা করতে শুরু করে। তারা মন্তব্য করে যে ইলিয়াস ভাগ্যবান পুরুষ, তার কোনো কিছুর অভাব নেই, তাই মরবারও দরকার নেই। স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, এখানে কার কথা বলা হয়েছে, তিনি কেন বিভীষিকা ছিলেন? আলোচ্য অধিকাংশে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পে কথক সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাইয়ের কথা বলা হয়েছে। বিভীষিকা মনে হওয়ার কারণ, অঙ্কে অসাধারণ দক্ষ মাস্টারমশাই যে কোনো অঙ্ক মুহূর্তে সমাধান করে ফেলতেন। তিনি বিশ্বাস করতেন যে অঙ্ক না জানলে জীবন বৃথা। তাই মাস্টারমশাই অত্যন্ত নিষ্ঠা করে ছাত্রদের অঙ্ক শেখানোর চেষ্টা করতেন। ছাত্ররা অঙ্ক না পারলে ক্রুদ্ধ মাস্টারমশাইয়ের প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় তাদের পিঠে নেমে আসতো, কিন্তু কাঁদবার জো ছিল না। এই কারণেই তিনি ছাত্রদের কাছে বিভীষিকা ছিলেন। 5 থেকে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান 3। মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন। হুকুমনামা কি? সেই হুকুমনামার কি নির্দেশ ছিল? কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাটকে রাজশ্লোক রক্ষীদের হাতে বন্দী হওয়া ধীবরকে কথা বলেছিল। রাজার নামাঙ্কিত আংটি ধীবরের কাছে দেখে নজররক্ষীরা চোর সন্দেহে ধীবরকে বন্দি করে তারা ধীবরকে ধমক দিয়ে জানতে চায় এই আংটি সে কোথায় পেয়েছে। ভীত ধীবর পেশার উল্লেখ করে সে জানায় জাল বসে দিয়ে মাছ ধরেই সংসার চালায়। তার এই হীনবৃত্তির কথা স্মরণ করেই রাজশ্লোক বিদ্রূপ করেছিল। এই প্রসঙ্গে হতদরিদ্র এই ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ পাওয়া যাচ্ছে বলে মজা করেছিল এবং বলেছিল সে নিশ্চয়ই গোসাপ খাওয়া জেলে। নেক্সট, শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। শকুন্তলার এই অপমানের কারণ কি? কালিদাসের লেখা শকুন্তলা ছিল মহর্ষি কর্ণের পালিতা কন্যা। শকুন্তলার অপমানের কারণ, দুষ্মন্ত যখন শকুন্তলাকে বিবাহ করে তার কাছ থেকে বিদায় নিয়েছিলেন, তখন তাকে একটি আংটি পরিয়ে দিয়েছিলেন। শকুন্তলাকে দুষ্মন্তের কাছে পাঠানোর সময় শকুন্তলার সখীরা মনে করে যে দুর্বাসা অভিশাপকে ব্যর্থ করার জন্য এই আংটি হবে স্মারক চিহ্ন, কিন্তু দুর্ভাগ্যবশত যাওয়ার পথে স্নানের সময় শকুন্তলার হাত থেকে আংটিটি খুলে জলে পড়ে যায়। রাজসভায় শকুন্তলা কোনো স্মারক চিহ্ন দেখাতে না পারায় অপমানিত হন। 6 থেকে হচ্ছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান 5। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। কলিঙ্গবাসীদের জীবনে এর কী প্রভাব পড়েছিল আলোচনা করো। কলিঙ্গদের 7 দিনের অবিরাম বৃষ্টিপাতের সঙ্গে চলে ঝড়ের তাণ্ডব। সারা দেশ বন্যায় ডুবে যায়, শস্যক্ষেতের বিপুল ক্ষতি হয়। বৃষ্টিতে প্রজাদের ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়ে। জলস্থল একার হয়ে গিয়ে জনজীবন স্তব্ধ হয়ে পড়ে। সাপ আশ্রয় হারিয়ে জলে ভেসে বেড়ায়। কলিঙ্গ দেশের স্থলভূমি জলে পূর্ণ হয়। প্রজারা শঙ্কিত হয়ে পরিত্রাণ পাওয়ার জন্য ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। ঘন কালো মেঘের আড়ালে সূর্য মুখ লুকোয়, ফলে প্রজাদের অবস্থা শোচনীয় হয়ে ওঠে। প্রবল বৃষ্টিপাতের সঙ্গে অসংখ্য শিল পড়তে থাকে। ভাদ্র মাসে তাদের মতো বড় শিলের আঘাতে ঘরের চাল ভেঙে যায়। দেবী চণ্ডীর আদেশে পবনপুত্র বীর হনুমান ঝড়ের বেশে কলিঙ্গ দেশে জুড়ে ধ্বংসলীলা চালায়। তার দাপটে মঠ অট্টালিকা সব ভেঙে খান খান হয়ে যায়। দেবীর আদেশে নদ নদী একজোট হয়ে কলিঙ্গ দেশের দিকে ধেয়ে আসে। বিরাট বিরাট ঢেউয়ের আঘাতে ঘরবাড়ি ভেঙে পড়ে। 7 দিন অবিরাম বৃষ্টিতে ভীত এবং বিপদগ্রস্ত কলিঙ্গ দেশের প্রজারা দুর্দশার চরমে ওঠে। ভাগ্য যেন চাকার মতো ঘোরে। কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো। লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গল্পে মোহাম্মদ শাহর বাড়িতে আগত জৈনক অতিথি মোহাম্মদ শাহকে মন্তব্যটি করলেও মন্তব্যটির উদ্দেশ্য ছিল ইলিয়াস। এমন বক্তব্যের কারণ, 35 বছরের কঠোর পরিশ্রমে ইলিয়াস এবং তার স্ত্রী প্রচুর সম্পদের অধিকারী হয়। 200 ঘোড়া, 150 গরু মহিষ এবং 1200 ভেড়ার মালিক হয় ইলিয়াস। চারপাশে তার প্রচুর খ্যাতি ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরাও তাকে ঈর্ষা করতে শুরু করে। অতিথিরা দূর দূরান্ত থেকে আসতে থাকে এবং ইলিয়াসও উদারভাবে অতিথি সেবা করতে থাকে, কিন্তু নানা কারণে ইলিয়াসের ভাগ্য বিপর্যয় ঘটে। ছেলের সঙ্গে বিবাদে তাকে আলাদা করে দেওয়া, মড়ক, কিরবিজের ঘোড়া চুরির ঘটনা, দুর্ভিক্ষ ইত্যাদি নানা কারণে তার পালিত পশুর সংখ্যা ক্রমশ কমতে থাকে। শেষ অবধি নিজের পশমের কোট, কম্বল ইত্যাদির সঙ্গে অবশিষ্ট গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে সে সরবরাহ হয়ে পড়ে। তাদের অন্যের বাড়িতে কাজ করে দিন কাটাতে হয়। এই অবস্থায় প্রতিবেশী মোহাম্মদ শাহ তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে নিজের বাড়িতে আশ্রয় দেয়। ইলিয়াসদের করা সাধ্যমতো কাজের বদলে তাদের খাওয়া পড়ার দায়িত্ব নেয় মোহাম্মদ শাহ। অবস্থাপন্ন ইলিয়াসের এই মজুদ জীবনে রূপান্তরের পরিপ্রেক্ষিতে মোহাম্মদ শাহর বাড়িতে আগত অতিথিরা এই মন্তব্যটি করেছেন। নেক্সট, হাতে দাগে কম বেশি 60টি শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্নের মান 5।
লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরিটি পেয়েছিলেন, ডায়েরিটির বিশেষত্ব কী ছিল? দেখে নাও উত্তরটা। আমি আজকে স্ক্রল ডাউন করতে হবে, কিন্তু অবশ্যই ভিডিওটি থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। দেখে নাও, পয়েন্ট করবে বিস্ময়কর পৃষ্ঠা, তারপরে পয়েন্ট করবে আশ্চর্যের বিষয়, তারপরে দেখো প্রশ্ন রয়েছে একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি, সেই দিনটার কথা আজও বেশ মনে পড়ে। বক্তাকে কোন বিশেষ দিন থেকে তিনি কি অনুভব করে আসছেন? দেখে নাও উত্তরটা। আমি আজকে স্ক্রল ডাউন করছি। পরের 8-এর দাগে কম বেশি 150 শব্দে ভাব সম্প্রসারণ করো যে কোনো একটি প্রশ্নের মান 5। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা কিন্তু এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুব ভালো করে ভাব সম্প্রসারণটা পড়ে নেবে। পরের ভাব সম্প্রসারণ পড়ে তোমরা অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। দেখে নাও ভাব সম্প্রসারণটা। নেক্সট ভাব সম্প্রসারণ তোমরা পড়বে পুষ্প আপনার জন্য ফুটো না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে পুষ্পফুটিত করিও। দেখে নাও এই ভাব সম্প্রসারণটা। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর ক্লাস 9-এ পড়ছে। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা কিন্তু আমাদের প্রশ্নপত্র থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমি যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।